বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু বাসর ঘরে ঢোকার কোনো ইচ্ছে নেই আমার। এই জীবনে যাকে সব থেকে বেশি ঘৃণা করি, আর তার সাথে আমার বিয়ে হলো। এই বিয়েটা করে আমি যেন আমার জীবন নষ্ট করে দিয়েছি। নিজ হাতে নিজের জীবন কবর দিলাম মনে হচ্ছে। বাসর ঘরে বধূর সাজে রিমনের জন্য অপেক্ষা করতেছি। রাত প্রায় 1টার কাছাকাছি। চারদিক নিস্তব্ধতা ধারণ করেছে। কোলাহলময় শহর নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু এখনো রিমন আসলো না। জানি রিমন আমাকে অনেক ঘৃণা করে, কিন্তু আমি তো ওকে আমার সবটা দিয়ে ভালোবাসি। রাত অনেক গভীর হয়ে গেছে, এখন রুমে যাওয়া প্রয়োজন। ঘুমে চোখ টলমল করছে। আজ এমন একটা দিনেও আমি কোনো ফিলিংস পাচ্ছি না, শুধু মিহুর জন্য ঘৃণা ছাড়া। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। শব্দ পেয়ে একটু নড়ে চড়ে বসলাম। অনেকটা ভয় আর দ্বিধা কাজ করতেছে মনে। আমি যা করেছি রিমনের সাথে, তারপর ও কি আমায় মেনে নিবে? সবটা ভুলে কি কাছে টেনে নিবে আমায়? আমি তো ওকে পাওয়ার জন্য এইসব করেছি। অনেক ভালোবাসি যে ওকে। ঘরে ঢুকে দেখি মিহু ঘোমটা দিয়ে খাটে বসে আছে। মাথা আবার গরম হয়ে গেল। ওর জন্য পুরো এলাকায় আমার সম্মান নষ্ট হয়েছে। এলাকায় বাজে ছেলে নামে আমি পরিচিতি পেয়েছি। কিছুটা ভয় কাটিয়ে উঠে রিমনকে সালাম করতে এগিয়ে গেলাম। মিহু সালাম করতে আসলে ওকে গায়ের সর্বোচ্চ জোরে ঠেলা দিয়ে সরিয়ে দিলাম। ঠেলার ভার সামলাতে না পেরে মিহু খাটের কোণার সাথে বাড়ি খায়। কপালের কোণা ফেটে যায়, যেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়তে থাকে। খাটের সাথে বাড়ি খেয়ে হালকা অস্ফুট স্বরে আহ করে উঠলাম। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। দেখ, এসব ন্যাকা কান্না আমাকে দেখাতে আসবি না। তোর জন্য আমার মান ইজ্জত সবটা শেষ হয়ে গেল। আমি রিমন নিজেকে এমনভাবে গড়ে উঠিয়েছিলাম যে মাঝরাতে রাস্তা দিয়ে একা হেঁটে যাওয়া মেয়েটিও আমাকে দেখে ভয় নয়, সাহস পেত, ভরসা পেত। কিন্তু তোর একটা মিথ্যে অপবাদের জন্য আজ তারাও আমাকে ঘৃণার চোখে দেখে। আর এইসব এর জন্য তুই দায়ী মিহু, তুই দায়ী। আমি তোকে ঘৃণা করি, অনেক ঘৃণা করি। বিশ্বাস করো রিমন, তোমায় অনেক ভালোবাসি। এই তোর ভালোবাসার নমুনা। ধর্ষণের মতো খারাপ একটা কাজের মিথ্যে অপবাদ দিয়েছিস তুই আমাকে। বিশ্বাস করো আমি ইচ্ছে করে দেইনি। অনেক ভালোবাসি তোমায়। তোমার বউয়ের স্বীকৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। বউয়ের স্বীকৃতি? আজ তোকে বউয়ের স্বীকৃতি দিব। তুই আমাকে যে অপবাদটা দিয়েছিস সেটাই আজ আমি করব। আর তোকে আমার পুরুষত্ব দেখাবো। কি বলছো এসব? রিমনের চোখ লাল হয়ে আছে। আমাকে যে ও ঘৃণা করে সেটা স্পষ্ট। কিন্তু এখন কি করতে যাচ্ছে? কি অপেক্ষা করতেছে আমার জন্য? মিহুকে টেনে খাটে নিয়ে শুয়ে দিলাম। হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়লাম। ওর শরীর থেকে সব বস্ত্র খুলে ফেললাম। হিংস্র পশুর ন্যায় আচরণ করতে শুরু করলাম। রিমনের এমন আচরণ আমি কিছুতেই সহ্য করতে পারতেছি না। রিমনের হাত থেকে নিজেকে ছোটানোর চেষ্টা করতেছি। কি হলো? এখন এমন ছটফট করতেছিস কেন? আমার নামে এমন বাজে একটা মিথ্যে অপবাদ দেওয়ার আগে তো একটিবারও ভাবিস নাই। তোকে আমি যে এতটা ঘৃণা করি, রাগের মাথায় তোর সাথে এসব করার কথা আমি ভাবতে পারছি না। এই বলে মিহুকে ছেড়ে দিয়ে উঠে ব্যালকনিতে চলে গেলাম। অর্ধ উলঙ্গ অবস্থায় বিছানায় পড়ে আছি। কিছুক্ষণ আগের কথা ভাবতে লাগলাম। কি হতে যাচ্ছিল? যদিও আমার উপর রিমনের এখন সম্পূর্ণ অধিকার আছে। পকেট থেকে লাকি স্টার সিগারেটের প্যাকেট বের করলাম। একটা সিগারেট জ্বালিয়ে টান দিয়ে ভাবতে লাগলাম, আজ নীলার সাথে আমার বিয়ে হবার কথা ছিল। আর সেখানে আজ কি হলো? ধর্ষকের অপবাদ নিয়ে মিহুকে বিয়ে করতে হলো। হাসি খুশি জীবনটা আমার অন্ধকারে ঠেলে দিল। যে বাবা আমাকে নিয়ে গর্ব করে এসেছে, সেই বাবার আজ আমার জন্য মুখ লোকোতে হয়েছে। কি করে কাল বাবার সামনে দাঁড়াবো? কি করে বাবার সাথে আগের মতো হাসি মুখে কথা বলবো? খাটে বসে আছি। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তেছে। রিমনকে আমি ভালোবাসি, কিন্তু আমি এভাবে রিমনকে পেতে চাইনি। হঠাৎ টুং করে একটা শব্দ হলো। তাকিয়ে দেখি নীলা মেসেজ দিয়েছে। আপু, তুই আমার জন্য যে উপকারটা করেছিস, আমি উপকারটার কথা সারা জীবন মনে রাখবো। আমার জন্য তোর করা উপকারগুলোর মধ্যে শ্রেষ্ঠ উপকার এটাই হবে। ভালো থাকিস আপু। নীলার মেসেজটা দেখে একটু হলেও মন ভালো হলো। সবটা এলোমেলো হয়ে গেল, অগোছালো হয়ে গেল। এই ঘটনাটা আমার জীবনকে অন্ধকারে ঢেকে দিল। সিগারেটের নিবু নিবু আলো এসব ভাবতে লাগলাম। কাপড়টা পরে নিলাম ভালো করে। মানুষটা যে খুব ভালো। রাগের মাথায়ও মাথা ঠান্ডা করে চলে গেল। চাইলে পুরুষত্ব দেখাতে পারতো, কিন্তু দেখায়নি। ব্যালকনির দিকে উকি মেরে তাকিয়ে দেখি ধোঁয়ায় ব্যালকনিতে ভরে গেছে। সিগারেট খাচ্ছে, একের পর একটা ধরিয়েই যাচ্ছে। আমার প্রতি ঘৃণা থেকে এসব করতেছে। সিগারেটটা শেষ হতেই প্যাকেটে হাত দিয়ে দেখি আর সিগারেট নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টো বেজে গেছে। ব্যালকনি থেকে উকি মেরে তাকিয়ে দেখি মিহু আমার দিকে তাকিয়ে আছে। ব্যালকনি থেকে রুমে এসে খাট থেকে একটা বালিশ আর কাঁথা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। তুমি কি সারা জীবন আমায় এইভাবে ঘৃণা করে যাবে?
কখনো কি ঘৃণা থেকে মধুর ভালোবাসা জন্ম নিবে না? এসব ভাবতে ভাবতে আমিও শুয়ে তো পড়লাম, কিন্তু চোখে তো ঘুম নেই। আস্তে আস্তে ঘুমে চোখটা বুজে এলো, শান্তিতে চোখটা বুজে গেল। ভোর ভোর সকাল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। সোফার দিকে তাকিয়ে দেখি রিমন বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। দেখতে ভালোই লাগছিল। কিছুক্ষণ রিমনের দিকে তাকিয়েই রইলাম। তারপর বিছানা উঠিয়ে ওয়াশরুমে গোসল করতে গেলাম। সকাল সকাল গোসল করার অভ্যাস আছে আমার। প্রতিদিনের অভ্যাস অনুযায়ী আজও সকাল সকাল ঘুম ভেঙে গেল। হাসি মুখে ঘুম থেকে উঠলাম, কিন্তু কালকের কথা মনে পড়তে আবার মনটা খারাপ হয়ে গেল। বিছানার দিকে তাকিয়ে দেখি মিহু বিছানায় নেই, নিচে গেছে হয়তো ফ্রেশ হতে। ওয়াশরুমে ঢুকবো, তখনই মিহু ওয়াশরুম থেকে বেরোলে। ওয়াশরুম থেকে বেরোতেই রিমনের মুখোমুখি হলাম। গোসল করে সদ্য বের হলো মিহু। নাক মুখ বেয়ে এখনো দু এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। লম্বা ঘন ঝুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে ফ্লোরে পড়তে লাগলো। সকাল সকাল মিহুকে এই রূপে দেখে কেমন জানি করে উঠলো। রিমন আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। রিমনের এভাবে তাকিয়ে থাকা দেখে আমি কিছুটা অস্বাভাবিক হয়ে পড়ি। হঠাৎ কালকের কথা মনে পড়তে মিহুর উপর রাগ হলো। ঠেলা দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। হঠাৎ রিমন ধাক্কা আবার আমার মন খারাপ করে দিল। মন খারাপ নিয়ে শুকনো হাসি নিয়ে নিচে চলে এলাম। আম্মু কিচেনে। রিমনের আম্মুকে আম্মু বলেই ডাকি। ওয়াশরুমে এসে ফ্রেশ হতে লাগলাম। বারবার মিহুর ওই প্রতিচ্ছবি আমার সামনে ভেসে উঠতে লাগলো। আমি কেন বারবার ওর কথা ভাবছি? আমি কিছুতেই ওর মায়ায় জড়াতে পারি না। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। মিহু, তুমি একা এলে যে? রিমন কোথায়? আম্মু ও ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে এসে পড়বে। যাও গিয়ে নাস্তা করতে বসো। আমি তোমার সাথে তোমার কাজে একটু হেল্প করি আম্মু। এখন না, তুমি নতুন বউ, আমাকে হেল্প করার জন্য সারা জীবন পড়ে আছে। যাও তুমি গিয়ে নাস্তা করতে বসো। আচ্ছা, এই বলে ডাইনিং টেবিলে গিয়ে বসি। আঙ্কেল মানে রিমনের আব্বু আগে থেকেই বসে আছে। কিছুক্ষণ পর আম্মু এসে নাস্তা দিতে লাগলো। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখি আব্বু ডাইনিং টেবিলে বসে আছে। আমি গিয়ে আব্বুর পাশে বসতে আব্বু উঠে দাঁড়ালো। আব্বু উঠে দাঁড়ালে যে? উঠে দাঁড়ালে যে? আমি কোনো কুলাঙ্গারের সাথে বসে নাস্তা করতে পারবো না। আব্বুর কথা শুনে আমি উঠে দাঁড়ালাম। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে লাগলো। ডাইনিং টেবিলে আর থাকলাম না, রুমে চলে এলাম। আঙ্কেলের এভাবে বলাটা উচিত হয়নি। আমারও মন খারাপ হলো। আমিও উঠে রুমে চলে আসলাম। যে আব্বু সবসময় আমাকে ভালোবেসে, যে আমাকে ছাড়া সকালে নাস্তা করেনি, আজ সেই আব্বুই আমার সাথে নাস্তা করতে যাচ্ছে না। এসে ভাবছি আর দেয়ালে হাত দিয়ে বাড়ি দিচ্ছি। রুমে এসে দেখি রিমন ওর হাত বারবার দেওয়ালে বাড়ি দিচ্ছে। আমি দৌড়ে ওর কাছে গেলাম। ওর হাত ধরে, কি করছো এসব? থামো, থামো বলছি, থামো। সরো তুমি, তোমার জন্য এসব হয়েছে, চলে যাও আমার জীবন থেকে। এই বলে মিহুকে ধাক্কা দিলাম। ধাক্কাটা খুব জোরে দিয়েছি। খাটের সাথে অনেক জোরে মাথায় বাড়ি খেলো মিহু। মাথা থেকে অনেক রক্ত বের হতে লাগলো। আমার শব্দটা মুখ থেকে জড়িয়েই বেরিয়েছে। নিচ থেকে আঙ্কেল আম্মু দুজনেই শুনেছে। মিহু, মিহু, কি হয়েছে মিহু? চলো উপরে গিয়ে দেখি। চলো। পেছনে তাকিয়ে দেখি মিহুর মাথা দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। মিহু মাথায় হাত দিয়ে অজ্ঞান হয়ে যায়। আব্বু রুমে এসে মিহুকে এই অবস্থায় দেখে আমাকে থাপ্পড় মেরে তাড়াতাড়ি মিহুকে নিয়ে হসপিটালে চলে যায়। কেটে যায় দুদিন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ মিহুর জ্ঞান ফিরে। এই দুদিনে আমার কাজের জন্য অনেক অনুতপ্ত হই। ইচ্ছে থাকা সত্ত্বেও হসপিটালে মিহুকে দেখতে যেতে পারিনি। সব কিছু কাটিয়ে হসপিটালে চলে আসলাম আজ। মিহুর কেবিনে ঢুকতেই, তুই হসপিটালে এসেছিস কেন? চলে যা এখান থেকে। মেয়েটার সাথে এত অন্যায় করেও তোর স্বাদ মিটেনি? আব্বু আমার কথাটা শুনো। কি শুনবো? বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। তোকে আমার ছেলে বলে পরিচয় দিতেও আজ আমার লজ্জা করতেছে। এই বলে রিমনকে ধাক্কা মেরে বের করে দিতে লাগলাম। আঙ্কেল শুনেন, ওকে বের করে দিয়েন না। আমি আজ আমাদের সবাইকে একটা কথা বলতে চাই। কি কথা মা? মানে? আসলে আমি ছোট থেকেই রিমনকে অনেক ভালোবাসতাম, কিন্তু কখনো বলে উঠতে পারিনি। হঠাৎ যখন শুনি রিমনের সাথে আমার বোন নীলার বিয়ে ঠিক হয়েছে, তখন আমার অনেকটা খারাপ লাগে, কিন্তু এই মন খারাপ করা আমি প্রকাশ করিনি। এইভাবে রিমন আর নীলার বিয়ের দিন এগিয়ে আসলো। হঠাৎ আমি দেখি নীলা আত্মহত্যা করার চেষ্টা করতেছে। আমি নীলার সাথে গিয়ে কথা বলে জানতে পারি ও রাহুল নামে এক ছেলেকে ভালোবাসে, আর ওকে না পেলে ও মারা যাবে। তৎক্ষণাৎ আমি রিমন আর নীলার বিয়ে ভাঙানোর অন্য কোনো উপায় না পেয়ে রিমনের নামে এত বাজে একটা অপবাদ দেই। আসলে রিমন কিছু করেনি, ও
ও এসব কখনো ভাবতেও পারে না। মিহুর কথা শুনে আমি অনেকটা অপরাধ বোধ যাচ্ছে। আমি ওর সাথে একটু বেশি বেশি করে ফেলছি, কিন্তু মিহুরও ভুল আছে। আমাকে সবটা বলে তখন আমি কিছু না কিছু করতামই। তোমার সবটা আমাকে বলা উচিত ছিল মিহু। অনেকটা ভুলও তুমিও করেছো, আর রিমনও এখন করতেছে। যাই হোক, এখন আমার বলার একটুই আছে। ভালো থাকো তোমরা, মিলেমিশে সুখে শান্তিতে থাকো। ভুল যেমন মিহু করেছে তেমন আমিও করেছি। এখন না হয় এই ভুল থেকে ভালো কিছু হোক। আমিও ভুল করেছি বাবা, তোকে ভুল বলেছি। আমাকেও ক্ষমা করে দিস। নিজের ছেলের প্রতি বিশ্বাস রাখতে পারিনি। আব্বুর কথা শুনে আব্বুকে জড়িয়ে ধরি। ভালোবাসি আব্বু, তোমাকে অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি পুত্র। আমি আমার ছেলেকে নিয়ে গর্ব করি। আমি তোকে এইটুকু বলবো, মিহু অনেক ভালো মেয়ে। অভিমান আর রাগ করে থাকিস না তোরা কেউ। দুজনেই নতুন করে শুরু কর। আমার আর তোর আম্মুর দোয়া সব সময় তোদের সাথে আছে। এই বলে রিমনকে কেবিনে রেখে চলে এলাম। আব্বু কেবিন থেকে বেরোতে আমি নীলার দিকে তাকালাম। চেহারার অবস্থা অনেক করুণ হয়ে গেছে। আমার জন্যই সবটা হয়েছে। আমাকে ক্ষমা করে দিও রিমন। নিজের ভালোবাসা পেতে আর বোনকে বাঁচাতে তোমার প্রতি অবিচার করে ফেলেছি। আমি একটি বারও ভাবিনি এত জঘন্য একটা মিথ্যা অপবাদ তোমার উপর কি প্রভাব ফেলবে। সত্যি বলতে আমি তখন এত কিছু ভাবার সময় পাইনি। ভুল তুমিও করেছে, ভুল আমিও করেছি। এভাবে বারবার তোমাকে অপমান করা, তোমার গায়ে হাত তোলাও আমার উচিত হয়নি। এই বলে মিহুর হাত দুটো শক্ত করে ধরলাম। ক্ষমা করে দিও আমায়। তোমার ভুলের কারণ আছে, কিন্তু আমার ভুলটা বড়। তাই তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সবটা মাথা পেতে নিব। সত্যি আমি যা শাস্তি দিব মাথা পেতে নিবে তো? হুম। তোমার শাস্তি হলো সারা জীবন আমার সাথে থাকতে হবে, অনেক ভালোবাসতে হবে আমাকে, কখনো ছেড়ে যেতে পারবে না আমাকে। তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। এক মৃত্যু ছাড়া তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। অনেক ভালোবাসি তোমায়। আমিও ভালোবাসি। ঘৃণার পর মধুর ভালোবাসা আমাদের। ভালোবাসি। মিহুকে আরও 3 দিন পর হসপিটাল থেকে রিলিজ করলো। এই 3 দিন আমি মিহুর কাছে হসপিটালেই ছিলাম। আজ 3 দিন পর মিহুকে বাড়ি নিয়ে গেলাম। প্রায় এক সপ্তাহ পর বাড়ি যাচ্ছি। খুব ভালো লাগতেছে আমার। এই বলে রিমনকে জড়িয়ে ধরলাম। কেটে গেল আরও কিছুদিন। মিহু এখন সম্পূর্ণ সুস্থ। আজ আবার আমার আর মিহুর বাসর ঠিক করা হলো। মিহুকে নিয়ে রাতের আকাশ দেখতে ছাদে চলে এলাম। মিহু আমার কাঁধে মাথা রেখে আকাশ দেখছে, আর আমি মিহুকে দেখছি। ভালোবাসি। আমিও ভালোবাসি।